সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এবং আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন, তিনি একজন ভাস্কর, শিমুল কুম্ভকার, সহসভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 বিএনপির গ্রহণযোগ্য কাউকে ডেপুটি স্পিকার করতে চায় আওয়ামী লীগ। 2010 চট্টগ্রাম ও মংলা বন্দর শুধু ভারতকেই না, নেপাল ও ভুটানকেও ব্যবহার করতে দেয়া হবে শেখ হাসিনা। আইন সংশোধনে সরকারের বেশিরভাগ নির্দেশনার সঙ্গে একমত নয় দুদক। সেলিম ওসমানের অস্ত্র মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার। 2011 পদ্মা সেতু নির্মাণে অর্থ খরচে জবাবদিহি দেখতে চায় বিশ্বব্যাংক। পিসিবিকে কোম্পানি করা পরামর্শ, সতর্কতার আহ্বান এমসিসিআই এর। 2012 বেসরকারি ব্যাংকের 94 উদ্যোক্তা রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব খাটিয়ে বছরের পর বছর পরিচালক পদে। আমিনবাজারে 6 ছাত্র হত্যায় জড়িত পুলিশের বিচার দাবি। 2013 ঢাকায় সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের চেয়ে বেশি চিকিৎসক, গ্রামে পদ শূন্য। 2014 দেশে 5 বছরের মধ্যে খাদ্য মজুদ সবচেয়ে কম। 2015 স্বাস্থ্য খাতে ব্যক্তির ব্যয় বেশি, সরকারের কম। ব্যবসায়ীকে গুলি করে উল্টো মামলা করল পুলিশ। 2016 শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই, মানা হয়নি দরপত্রের শর্ত। 2017 নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি সংলাপ চায়, আওয়ামী লীগের না। 2018 জাপান অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে নারায়ণগঞ্জে, মালিকানার 24% থাকবে বেজার হাতে। 2019 নারায়ণগঞ্জে পুলিশ এলাকাবাসী সংঘর্ষ, গুলিতে নিহত 1। 2020 9 বছরের মধ্যে সবচেয়ে বড় পতন শেয়ার বাজারে। 2021 সরকার করোনাকে অজুহাত বানিয়ে ভিন্ন মতের কণ্ঠরোধ, সমালোচকদের আটক, গণমাধ্যমের উপর সেন্সরশিপের ঘটনা দ্বিগুণ ঘটিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। 2022 স্বাস্থ্য খাতে দুর্নীতি, নার্সদের বদলির পেছনে আর্থিক লেনদেন। 2023 সংসদ সদস্য আব্দুস সোবাহান যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি কিনেছেন, ওসিসিআরপি প্রতিবেদন। শুরুতেই যাচ্ছি জুনায়েদ সাকি। সাকি ভাই, একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম বিএনপির গ্রহণযোগ্য কাউকে ডেপুটি স্পিকার করতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের দৃষ্টিতে বিএনপির গ্রহণযোগ্য কেউ কি ছিল? দেখুন, এই বাংলাদেশের রাজনীতির মধ্যে তো যেটা প্রকৃত একটা গণতান্ত্রিক যে আচরণ বলেন, ব্যবহার বলেন, দৃষ্টিভঙ্গি বলেন, সেটার পরিবর্তে গণতন্ত্রের মোড়ক দিয়ে কতগুলো চালাকি করার একটা চেষ্টা ছিল। এটা যে কেবল আগেও দেখেছি আমরা, আওয়ামী লীগের সময়ে এসে এই চালাকিটা একেবারে প্রকাশ্য হয়ে গেছে। প্রকাশ্য শুধু না, বলতে পারেন ব্যাপক লাভ করেছে, মানে চালাকি একমাত্র হয়ে দাঁড়িয়েছে। যে কারণে এই ধরনের বিষয়গুলো তারা করতে চেয়েছিল। 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল। সেখানে আমরা সবাই জানি যে 111 সরকার বলা হয় সাধারণত, যেটা মূলত ফখরুদ্দিন সাহেবের নেতৃত্বে যে একটা সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের 2 বছরের মোটামুটিভাবে শাসনের পরে একটা নির্বাচন হয়েছে। কিন্তু সেই নির্বাচনটা কিন্তু
বিএনপির দিক থেকে আমরা দেখেছি যে তারা ঠিক এটাকে গ্রহণ করেনি। নির্বাচনের আগেই তারা নানা ধরনের তৎপরতা হয়েছে, যে এবং আপনারাও তো এই নির্বাচনের সমালোচনা করেছেন। সমালোচনা আমরা তখন নির্বাচনে অংশ নেইনি, কিন্তু আমরা নির্বাচনের সমালোচনাটা করেছিলাম এই দিক থেকে যে নির্বাচনের আগেই যে বাংলাদেশকে একটা নির্দিষ্ট গতিমুখে নেয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করছিলাম, এবং সেই অনুযায়ী পুরো শাসন তৈরি হচ্ছে। বাংলাদেশ নতুন করে একটা ভারত কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অধীনে ঢুকে যাচ্ছিল, মানে আধিপত্যের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো সেটা আমাদের দিক থেকে আমরা তখন বলেছিলাম আমাদের রাজনৈতিক বক্তব্যে, এটা আমাদের দলের দিক থেকে, গণসংহতি আন্দোলনের দিক থেকে। কিন্তু বিএনপি আমরা ফলাফল হিসেবে দেখেছি যে বিএনপির ফলাফল তাদের ভাষায় অনেক মানে কম আসনে বিএনপি জয়লাভ করেছে, মাত্র 29টি আসনে। এই ধরনের একটা ফলাফলের পরে বিএনপির দিক থেকে বিএনপি কিন্তু মানে ওইটা বলছিল যে নিশ্চিত নির্বাচনে একটা কারচুপি করা হয়েছে। সেই কারচুপিটার এমনভাবে করা হয়েছে যেটা হয়তো আগে ভাগেই, অর্থাৎ ইলেকশন ডের আগেই নির্বাচনে নানা ধরনের প্রশাসন ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা সহ নানা কিছু করা হয়েছে। তো কারসাজির কথা বলা হয়েছিল, যে জিনিসটাকে আমরা যার ফলে ওই যে আওয়ামী লীগ চাচ্ছিল যে এই একটা নির্বাচন হয়েছে, তারা বিপুল বিজয় লাভ করেছে, সেটাকে একটা গ্রহণযোগ্য দেখানো, তাদের ঔদারতা দেখানো, এইটা কিন্তু প্রকৃত কোনো সেটি 111 সরকারেরও এটি চাওয়া ছিল আওয়ামী লীগের কাছে, যে গ্রহণযোগ্য করে তুলবে, যেন এই সমস্ত কিছু লোক দেখানো গ্রহণযোগ্যতা হলেই বোধহয় সমস্যাটার সমাধান হয়ে যায়। আমরা 2007-08 সময় এই প্রসঙ্গটা তোলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে গণতন্ত্রের প্রধান সমস্যা হচ্ছে যে এককেন্দ্রিক ক্ষমতা ব্যবস্থা। ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, যিনি প্রধানমন্ত্রী হন তিনি সমস্ত ক্ষমতার মালিক বনে যান, তার ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই, তিনি এমনকি সংবিধানের ঊর্ধ্বে তার অবস্থান। ফলে এই অবস্থার যদি কোনো পরিবর্তন না ঘটানো যায়, এই ধরনের একজন সরকার থেকে স্পিকার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এটা নিলেই মনে হচ্ছে যে আমাদের মানে কি বলে গণতন্ত্রটা খুব সুন্দর হয়ে গেল। আসলে এটা হচ্ছে যে একেবারেই বলে না উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, মানে ভিতরের অবস্থাটা খুবই খারাপ, উপর দিয়ে আপনি একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। আমরা 111-এর সরকারের ক্ষেত্রে দেখেছি যে তারা প্রকৃত কোনো সমস্যার দিকে হাত দিচ্ছেন না, সমস্যাগুলোর আসল উৎস যেখানে সেই দিকে হাত দিচ্ছেন না। এই জিনিসটা খুব পীড়াদায়ক ছিল, কিন্তু তখন আমাদের কথা খুব বেশি গুরুত্বের সাথে আলোচিত হয়নি। কিন্তু আমরা এই 2009 সালে থেকে যখন এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা নানানভাবে তাদের অসঙ্গতি, তাদের অত্যাচার, নানান রকম দুর্নীতি, লুণ্ঠন, মানুষের উপরে একটা অপশাসন, ক্ষমতার অপব্যবহার, এই সবগুলোর বিরুদ্ধে কথা বলতে শুরু করছিলাম। এবং আমরা সবসময় ওই জায়গাটা চেষ্টা করেছি সামনে আনার, যে আমাদের দেশের ক্ষমতা ব্যবস্থাই এককেন্দ্রিক, এবং এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো যেটা নিজেই স্বৈরাচারী, সেইটাকে না বদলালে, এমনকি নির্বাচিত সরকার আসলে স্বৈরাচারী সরকারই, মানে সিস্টেমটাই একটা স্বৈরাচারী কাঠামোর মধ্যে। তো এখন উপলব্ধি এবং শিক্ষা এইটুকুই যে আসলে এই লোক দেখানো কাজ দিয়ে কিছু হবে না। একে আমরা একটা দিলাম, ওকে আমরা একটা দিলাম, হ্যাঁ আসন ভাগবাটরা করি, কিন্তু মূল ক্ষমতাটা একজনের হাতেই। সত্যিকার অর্থে ক্ষমতার জবাবদিহিতা করতে হবে। সেই জন্য আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তুলেছিলাম, আমাদের শিক্ষার্থী তরুণরা যে এই নতুন বন্দোবস্তের প্রশ্নটিকে এত প্রবলভাবে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে নিয়ে আসলেন, ওই জায়গাটা আমাদের জোরের সাথে বলতে হবে যে নতুন বন্দোবস্ত মানে হচ্ছে ক্ষমতা কিভাবে চলবে, ক্ষমতা পরিচালনার নিয়মটা কি হবে, এবং ক্ষমতা জনগণের কাছে যে জবাবদিহিতা করবে, যে ক্ষমতার কোনো জবাবদিহিতা নেই সেই ক্ষমতা নিজেই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট। রাষ্ট্র সংস্কারের ক্ষমতা গণতান্ত্রিক প্রস্তাবনাও ঘোষণা করেছিলেন। আমরা তো আমাদের দলের দিক থেকে তো বহুদিন ধরে করেছিলাম, পরে একটা জাতীয় যুগপৎ ধারায় যারা আন্দোলন করেছিলেন তারাও একটা 31 পয়েন্টস ডিক্লেয়ার করেছিলেন, মানে সেটা সামনে আসতে এটা একটা জাতীয় প্রস্তাবনায় পরিণত হয়েছিল। কিন্তু প্রশ্নটা আরো বড় দূর মানে প্রসারিত হয়েছে, মানে অভ্যুত্থান রাজনৈতিক সংগ্রাম সমাজকে যতদূর পর্যন্ত বদলানোর সীমা দেখেছে, আমি মনে করি যে অভ্যুত্থান আমাদের সীমাটাকে আরেকটু প্রসারিত করেছে, আরো প্রত্যাশা তৈরি করেছে। ফলে এখন আমাদের সকলের সামনেই চ্যালেঞ্জ, কিভাবে আমরা জনগণের সেই প্রত্যাশা আকাঙ্ক্ষাটা আমরা পূরণ করব। ধন্যবাদ জনাব স্যারকে। আপনার কাছ থেকে আবারও শুনবো শিমুল কুম্ভকার। একটি সংবাদের শিরোনামে দেখলাম আমরা, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় নিরাপত্তাহীনতায় ক্যাম্পাসে আসছেন না ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষকদের উপরে এরকম অজস্র হামলা বা আক্রমণের খবর আমরা পেয়েছি। কেমন আচরণ করেছিল আসলে ছাত্রলীগ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে? আমরা দেখতাম যে প্রতি মাসেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো না কোনো শিক্ষক সংক্রান্ত ঘটনা ঘটেই যেত। শিক্ষার্থী নিপীড়ন তো একটা স্বাভাবিক ঘটনা, ঘটেই চলছিল। ছাত্রলীগ কর্তৃক যে কোনো ন্যায্য আন্দোলনে সেটা দমন পীড়নের যে কোনো ধরনের স্ট্র্যাটেজি সেটা ছাত্রলীগের ছিল, সরকারের ছিল। কিন্তু শিক্ষকদের ব্যাপারেও আমরা দেখেছি যে কম যায়নি। যদি ওই শিক্ষক কোনোভাবেই আওয়ামী লীগ দলের বাইরে থাকতেন বা নিরপেক্ষ শিক্ষক যদি হতেন, আমরা সেই ক্ষেত্রে দেখতাম যে ওই শিক্ষকের পদোন্নতি হতো না। অনেক শিক্ষকই এরকম তার হয়তো বা অধ্যাপক হওয়ার যোগ্যতা থাকার পরেও, সব ধরনের যোগ্যতা থাকার পরেও ওনার পদোন্নতি হচ্ছে না, দীর্ঘদিন আটকে আছে। আমরা এরকম অনেক নজির দেখাতে পারবো। যেমন আমরা যে গত জুন মাসেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের শিক্ষক সামিনা লুৎফার কথা বলতে পারি যে ওনার পদোন্নতি অনেক দিন ধরে আটকে ছিল। আবার আমরা চাকরিচ্যুতির ব্যাপারেও বলা যেতে পারে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের রুশাদ ফরিদির কথা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরকম স্বাধীন মত প্রকাশের দায় মার্কেটিং ডিপার্টমেন্টের অধ্যাপক মোর্শেদ হাসান খান, জি জি জি, তিনিও তো চাকরিচ্যুত এবং রাষ্ট্রদ্রোহ মামলার পর্যন্ত আসামি। হ্যাঁ, এবং একই সাথে আমরা দেখছিলাম যে নিরপেক্ষ শিক্ষক যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে ট্যাগিংও করা হচ্ছিল বিভিন্ন রকম। যেমন আমরা হাফিজুর রহমান কার্জন স্যারের কথা বলতে পারি। আবার আরেকটা দিক ছিল যে তাদের প্রতি হেনস্থার ব্যাপারটাও ছিল। যদি কোনোভাবে ওনারা সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনামূলক কথা বলে আসলে শিমুল, ছাত্রদের কাজ তো এটি না। ছাত্রলীগের কাজ কি আসলে শিক্ষকদের শায়েস্তা করা? তারা কাদের হয়ে করতো বা কেনই বা করতো? আসলে সরকার দলের বলা যায় যে পেটোয়া বাহিনী একটা থাকে, সেটা সরকার দলের যে বাহিনী বিগত 16 বছর ধরে দেখলাম ছাত্রলীগ যে ভূমিকাটা নিয়েছে, তারা হচ্ছে যে বিরোধী মত কিংবা সরকারের সমালোচনা কোথায় কোথায় আছে সেগুলো বন্ধ করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আসলে দায়িত্ব তারা পালন করতেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো তাদের নীতিমালা দ্বারাই অনেকটাই স্বাধীন। তারা যদি স্বাধীনভাবে কথা বলতে না পারেন তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করবেন কি করে? তারাই যদি মত প্রকাশ করতে না পারেন বা স্বাধীনভাবে কথা বলতে না পারেন তাহলে কি করে আসলে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন? এখানে তো জ্ঞানের সর্বোচ্চ চর্চা হয়ে থাকে। আমরা জানি, আমরা দেখতে পাই যে ছাত্রলীগ কর্তৃক শিক্ষকদেরকে মানে অনেকবার হেনস্থা করার ঘটনা আমরা দেখতে পাই। শহীদ মিনারে তানজিমউদ্দিন খানকে মানে হেনস্থা করার ঘটনা দেখতে পাই, এবং আসিফ নজরুলের পক্ষে তালাও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনাও দেখা যায়। সব মিলিয়ে যেটা করা হয় যে ছাত্রলীগকে একরকম অলিখিতভাবে দায়িত্বই দেওয়া আছে যে সরকারের কোনো রকমের সমালোচনা বা সরকারের বিরুদ্ধে যে কোনো মত যেখানে যেখানে আছে সেগুলো তোমরা বন্ধ করার ব্যবস্থা করবা। এটা হয়তো এই ব্যবস্থাই ছিল। তো এই ব্যবস্থার কারণে আমরা দেখতে পাইতাম যে শিক্ষকদের প্রতি যেখানেই যে শিক্ষকগুলো নিরপেক্ষ, যে শিক্ষকগুলো আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগের তোষামোদী করেন না বা সরাসরি আওয়ামী লীগের টাকা খান না, তাদের উপরই এই ধরনের ছাত্রলীগের এই ছাত্ররা পড়তেন কোথায়? কোন টিচারদের কাছে পড়তেন? কোন অধ্যাপকরা তাদের খাতা বা প্রশ্নপত্র মূল্যায়ন করতেন? যদি শিক্ষকদেরকেই তাড়িয়ে দেয় তাহলে তারা কোথায় পড়তেন? বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ, সেক্ষেত্রে শতকরা 80% আমি বলবো যে তারা কোনো না কোনোভাবে সরকারের পক্ষ নিয়ে সরকারের সাইডে চলে যান। আর যেই কতিপয় অল্প বিস্তর শিক্ষক থাকেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে, তাদের এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের ওই শিক্ষকরাও তো কোনো না কোনো বিষয় পড়ান এবং তাদের কোনো না কোনো ছাত্রলীগ করেন। তাহলে ওই ছাত্রলীগের ওই ছাত্র ওই শিক্ষক না থাকলে কার কাছে পড়েন বা কে পরীক্ষা নেয়, কে পড়ায়? আচ্ছা, নিশ্চয়ই ওই ডিপার্টমেন্টে একজনই শিক্ষক থাকেন না, ওই একাধিক শিক্ষক থাকতে পারেন। এখানে আবার আমরা দেখতে পাই যে সরকার দলের মদতপুষ্ট যে শিক্ষক, ওনারও একটা ষড়যন্ত্র থাকে যে সরকার বিরোধী শিক্ষক বা নিরপেক্ষ যে শিক্ষক, ওনাকে ব্যাশিংয়ের উপর রাখা বা ওনার পদোন্নতি আটকে উনি টপকে কীভাবে আগে যাবেন, সম্মুখে যাবেন, সেই প্রবণতাও আমরা দেখতে পাই। এরকম অনেকগুলো ঘটনাও দেখতে পাই। কিংবা যে গত বছরের একটা ঘটনা, তানজিমউদ্দিন খানের কথা আমি বললাম, ওনার ডিপার্টমেন্টের ওনারই এক ছাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি মানে সে হেনস্থা হয়েছে, এরকম একটা স্ট্যাটাসের জেরে আমরা দেখতে পাইলাম যে ছাত্রলীগের কাছ থেকে হত্যার হুমকি পর্যন্ত আসলো। তো এরকম ঘটনা যে যেখানে হচ্ছে শিক্ষককে একেবারে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে,
মানে এই ঘটনা কিন্তু বিরল না, এটা বেশ কয়েক জায়গায় Available. রিপিটেটিভ ভাবে ঘটে গেছে। তো এইটা প্রমাণ করে যে আসলে কোনোভাবেই সরকার সমালোচনা বা বিরুদ্ধ মত সহ্য করতে প্রস্তুত মানে না, এটি সেটা সরকারই বিশ্ববিদ্যালয়ের তাদেরকে শিক্ষক হোক আসলে বা ছাত্র হোক। অলিখিতভাবে এক ধরনের হ্যাঁ। নির্দেশ দিয়ে রেখেছিল। হ্যাঁ, এটা বলাই যেতে পারে। জি, ধন্যবাদ শিমুল। আপনার কাছ থেকে শুনবো জুনায়েদ সাকির। আরেকটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম 2015 সালের সংবাদ, স্বাস্থ্য খাতে ব্যক্তির ব্যয় বেশি, সরকারের ব্যয় কম। এটি আসলে কেন হয়? আসলে স্বাস্থ্য তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটি তো সরকারের দায়িত্ব বেশি হওয়ার উচিত ছিল ব্যক্তির চেয়ে। মৌলিক অধিকার সংবিধানে বলা আছে, মানে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, বাসস্থান, স্বাস্থ্য চিকিৎসা, মানে চিকিৎসা। তো আরো অনেক বহুমা আরো কম্প্রিহেন্সিভ, আরো অনেক সামগ্রিক। আপনার যাতে রোগ তৈরি না হয় তার জন্য সেই পরিবেশটা সৃষ্টি করা। তো সেই জায়গা থেকে মানে যেভাবে স্বাস্থ্য ব্যাপারটাকে দেখা দরকার, সেটা সরকারের একটা গুরুত্বপূর্ণ খাত, এই কারণে যে সামগ্রিকভাবে সকলের স্বাস্থ্য রক্ষা করা সরকারেরই দায়িত্ব নিতে হবে। শিক্ষা যেমন সরকারের দায়িত্ব নিতে হবে। বলা হয়েছিল যে আসেন আপনি বিশ্বমানের চিকিৎসা এখন মানে বাংলাদেশে। পুরো ব্যাপারটার মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে প্রথমত এটাকে কিভাবে একটা ব্যবসা খাতে পরিণত করা যায়, যেগুলো মানুষের মৌলিক জায়গা সেগুলোকেই ব্যবসার একটা ক্ষেত্রে পরিণত করা হয়েছে, যার ফলে শিক্ষাও বাণিজ্য হয়েছে, এখন স্বাস্থ্যও একটা বড় আকারের বাণিজ্যের রূপ নিয়েছে। আর সরকারের দিক থেকে যে ব্যয়টা আছে সেই ব্যয়গুলোর মধ্যে জবাবদিহিতা, ভয়ঙ্কর রকম দুর্নীতির একটা বড় আখড়া স্বাস্থ্য খাত। এখন এই আপনার দেখা যাবে যে কিভাবে ব্যয়টা বাড়ে। একদিকে হচ্ছে যে ধরনের যন্ত্রপাতি ধরেন উপজেলা পর্যায়ে দরকার নেই, সেখানে হয়তো সেরকম যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে, ওগুলো নষ্ট হচ্ছে, ব্যবহার হচ্ছে না যথার্থভাবে। অন্যদিকে যে ধরনের ফেসিলিটিগুলো মানে উপজেলা পর্যায়ে মানুষের পাওয়ার কথা, সেগুলো আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে, ওগুলো পাওয়া যাচ্ছে না, ঔষধ পাওয়া যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা ঠিক মতো করা যাচ্ছে না। তার ফলে হচ্ছে যে আপনি একজন যখন অসুস্থ হচ্ছেন, তিনি ওখানে যাচ্ছেন, যে সমস্ত পরীক্ষা লিখে দেওয়া হচ্ছে সেগুলো সরকারি হাসপাতালে সম্ভব হচ্ছে না, ফলে তাকে বাইরে যেতে হচ্ছে। এইভাবে করে সরকারের ব্যয় কিন্তু ঠিকই হচ্ছে, কিন্তু সেগুলো মানুষ পাচ্ছে না। তো একদিকে সরকারের টাকাও খরচ হচ্ছে, কিন্তু মানুষ আবার সেগুলো বাইরে থেকে। তাহলে সরকার যে বলল যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন বাংলাদেশে, আমরা তো বিশ্বমানের দেশে ছিলাম, বিশ্বমানের দেশে আমরা গুম হয়েছি, বিশ্বমানের দেশে আমরা খুন হয়েছি, বিশ্বমানের দেশে আমাদের মানে কি অবস্থা স্বাস্থ্য খাতে, সেটা আমাদের হাসপাতালগুলোতে গেলে বুঝতে পারা যায়। এখন এইটা আমরা যে কারণে পরিষ্কারভাবে বাংলাদেশে এইবারের দাবিটা তুলেছি যে নতুন বন্দোবস্ত মানে শিক্ষা স্বাস্থ্যের নিশ্চয়তা, প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্বটা সরকারকে নিতে হবে, সেইটার জন্য যে বাজেট দরকার সেটা করতে হবে। শিক্ষক এইটা এমন একটা পেশা যেটা ঠিক সাধারণ পেশার চাইতেও বেশি কিছু। আপনি এর যে এটা মোর দ্যান এ জব, একটা জাতির, একটা জনগোষ্ঠীর সমস্ত নতুন প্রজন্মকে তৈরি করা। সেই কারণে শিক্ষকদের আলাদা বেতন স্কেল হওয়া দরকার, তাদেরকে এইসব মিলালে হবে না। এখন প্রাইমারি স্কুলের শিক্ষকরা নবম গ্রেডে ডেকার জন্য যেভাবে আন্দোলন করেন, এখন ধরেন এইটা আপনি মনে করলেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকরাকে ওই রকমই বেতন দিবেন যাদেরকে বলে যে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী, মানে আপনার দৃষ্টিভঙ্গির জায়গাটা কিন্তু এরকমই। এখন এই জায়গাটা থাকলে আপনি যখন শিশুকে পড়াবেন সেইখানে কতটা গুরুত্বের সাথে তাকে পড়ানো দরকার, কারণ ওইটাই তার ভিত তৈরি হচ্ছে, আপনি বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরির মতো। তো ওই জায়গাতে আপনার মনোযোগ দিতে গেলে আপনার শিক্ষকের ওই রকম সংবেদনশীলতা, দক্ষতা, মানবিক গুণাবলী সব কিছু মানে থাকা দরকার। ফলে ওই মানের মানুষকে কিন্তু আপনাকে এখানে যুক্ত করতে হবে, তাকে সে অনুযায়ী আপনার বেতন দিতে হবে। সেটা এখন মাদ্রাসায় হোক, সেটা এখন স্কুলে হোক, বা যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে হোক। আমরা কিন্তু এবার পরিষ্কার দাবি তুলেছি যে আমাদের মানে একটা সারা দেশে ন্যাশনাল জাতীয় একটা স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করতে হবে। যারা দেশে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা মানে হচ্ছে একদিকে আপনার কাছে ইউনিভার্সাল হেলথ কেয়ারের আন্ডারে আনা, আমাদের প্রত্যেকের হাতে জাতীয় পরিচয়ের মতো একটা ন্যাশনাল হেলথ কার্ড থাকবে, যেইটা একটা আমরা একটা সার্ভিসগুলো আমরা অ্যাভেল করতে পারবো। হ্যাঁ, তার জন্য আমরা সরকারকে কি দিব, কি প্রিমিয়াম দিব, সেগুলো আলোচনা হতে পারে, ঠিক হতে পারে, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আমরা যাতে যে কোনো চিকিৎসা রোগ হলে একটা সাধারণ জেনারেল প্র্যাকটিশনারের কাছে যেতে পারি, একজন ডাক্তারের কাছে যেতে পারি, এবং সেইখান থেকে আমরা
কি ধরনের আমার পরবর্তী ধাপে যাবে স্পেশালাইজেশনে কিংবা পরীক্ষা নিরীক্ষায়, সেই জায়গাগুলো ঠিক হয় এবং সেগুলো মানে মোটা দাগে মানুষের আয়ের মধ্যে মানুষ যাতে সেইগুলো পেতে পারে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। সেটা করার জন্য যে বাজেট দরকার সেই বাজেট আমাদের লাগবে, যাতে করে মানুষের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি ব্যয় কমে, সে যদি এই জায়গায় তার নিশ্চয়তাটা তৈরি হয়, তাহলে আমরা যে দক্ষ জনগোষ্ঠী পাবো এবং একই সাথে মানবিক এবং বিবেচনা সম্পন্ন জনগোষ্ঠী পাবো, সেটা দেশে এবং বিদেশে আমাদেরকে বহুগুণে, এমনকি আপনি যদি ইকোনমিক টার্মসে যদি বলি যে সম্পদের অর্থেও তারা বহুগুণে এটা রিটার্ন দেবে। ফলে একটা দেশের যে সামগ্রিক অর্থনীতির আকার সম্পদের জায়গা থেকে যে বাড়ে, সেটা বাড়ে কিন্তু আপনি এই মানুষেরই দক্ষতা, যোগ্যতা এবং সমাজের মধ্যে তার এই দক্ষতা, যোগ্যতা খালি মেশিন হয়ে যাওয়া না, একটা মানবিক সম্পর্কের মধ্যে সে যেতে পারে। তো ওই জায়গাটাতে রাষ্ট্রের যে পলিসি, আপনি যেটা যদি বলেছেন যে পলিসিটা যদি ওইদিকে ঠিক মতো হয়, তাহলে আমরা নতুন জায়গাতে যেতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছ থেকে আবার শুনবো শিমুল, আপনার কাছ থেকে শুনি। আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম শিক্ষার্থীদের হাতে নিম্নমানের বই, মানা হয়নি দরপত্রের শর্ত। এটা তো গেল কাগজের মানের কথা। আপনি তো একজন চিত্রশিল্পী, ভাস্কর, সেই জায়গা থেকে প্রশ্ন, বইয়ের অলঙ্করণগুলো শিশু মনে কি কোনো প্রভাব ফেলে কিনা, এবং শিশুদের পড়াশোনায় আগ্রহ কমে যাওয়ার পেছনে এটিও একটি অন্যতম কারণ কিনা? নিশ্চয়ই। একটা বই, আপনি জানেন যে শিশুদের কাছে একটা বই কি পরিমাণ আবেগের বিষয়, বা নতুন বছরের নতুন বই যখন, আমার মনে পড়ে আমি যখন প্রাইমারি স্কুলে বেসিক্যালি এই আবেগটা বেশি থাকতো। নতুন বই যখন পেতাম তখন ওই বইয়ের ঘ্রাণ কি অদ্ভুত একটা অনুভূতি জাগাতো, এবং বইয়ের যেই নতুন নতুন ছবিগুলো, অলঙ্করণগুলো, সেগুলোও খুবই ভালো লাগতো। যেই ছবিগুলো যে বেশি ভালো লাগতো সেই ছবিটা আমরা অনেকক্ষণ বেশি ধরে তাকিয়ে থাকতাম, কিংবা গল্পগুলোকেও আকর্ষণীয় করে তুলতো ওই অলঙ্করণগুলো, ছবিগুলো। নতুন বছরের 1 জানুয়ারি যে বই উৎসব নামে এটা একটা রীতি হয়ে আসছে, বই উৎসব করা হয়, সব শিক্ষার্থীকে বই দেওয়া হয়। আমরা দেখছি যে প্রত্যেক বছরই কোনো কম বেশি ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু এর মধ্যে 2-3টা বছরে খুব সিরিয়াসলি মানে অনেক বড় ধরনের ঘাটতি দেখা যায়, যে শিক্ষার্থীদেরকে বই দেওয়া সম্ভব হয়নি। অনেক শিক্ষার্থীরা পুরনো বই নিয়ে চলে গেছে, বা দেখা গেছে যে সে একটা বই দিয়ে সবাইকে খুশি করার একটা দেখা গেছে, যেটা হচ্ছে যে সরকারের একটা গাফিলতি ছিল এই শিশুদেরকে নিয়ে, যে এই শিশুদেরকে মানে যারা কিনা আগামী দেশের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎদেরকে এভাবে করে যে ব্যবহার করা, এটা মোটেও ঠিক হয়নি। এবং আপনি যে মানের কথা বললেন, বইয়ের কাগজের মান, নিউজ প্রিন্ট, কালচে নিউজ প্রিন্ট, মানে নর্মাল যে আমরা প্রথম আলো, ডেইলি স্টারের নিউজ প্রিন্ট যেটা হয়, এই নিউজ প্রিন্টটা না, এর চেয়েও কালচে নিউজ প্রিন্টে আমরা বই ছাপাতে দেখেছি প্রাইমারি স্কুলে শিশুদের, যেটা কিনা ওই বই আসলে মানে জাস্ট উল্টাতে গেলেও অনেক সময় শিশুরা তো বই বিভিন্নভাবে ব্যবহার করে। হ্যাঁ, এরপরে আমরা একবার দেখছি যে সরকার প্রধান কর্তৃক ঘোষণা আসছে যে শিশুদেরকে রঙিন বই দেওয়া হবে, এরকম বেশ ফলাও করে খবর ছাপানোর পরে আমরা দেখলাম যে রঙিন বই দেওয়া হলো ঠিকই, কিন্তু বইয়ের পেপারটা রঙিন, বইটা রঙিন না। বইয়ের পেপারগুলো হচ্ছে যে সবুজ, লাল বা নীল, এটা কিন্তু রঙিন বই বলে না। রঙিন বই মানে আমার সাদা কাগজের উপর আমার যে লেখাটা বা যে ছবিটা, অলঙ্করণটা, সেটা রঙিন, সেটা রং দিয়ে ফুটিয়ে তোলা একটা জীবন্ত ছবি, তবে সেটাকে রঙিন বই বলা যায়। রঙিন কাগজ দিলে সেটা রঙিন বই কোনোভাবেই হয় না। তো এই ধরনের যে অবহেলা, এই যে এগুলো প্রকল্প করে আসলে এই অবহেলাগুলোর মূল কারণ যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রের গত 53 বছর ধরে বাংলাদেশ যে এই যাত্রার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের সঠিক কোনো পরিকল্পনাই ছিল না শিক্ষা নিয়ে, সঠিক কোনো শিক্ষার কোনো গোল ছিল না, উদ্দেশ্য ছিল না যে আমি এই শিশুদেরকে এভাবে করে শিক্ষিত করব, প্রজন্মকে আমরা কোন জায়গায় দেখতে চাই। একই সাথে এই শিক্ষার যে বহুমুখী ধারা, আপনি জানেন যে এখানে আমরা যদি এখন গ্রামেগঞ্জে দেখব যে প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, আবার একই সাথে আমরা দেখব যে মাদ্রাসারও আবার কয়েক ধারার মাদ্রাসা। এই যে বহুমুখী শিক্ষার মধ্যে দিয়ে শিশুরা বেড়ে উঠতেছে, কোনোটারই সরকারের আসলে পর্যাপ্ত মনিটরিং নাই। সরকারি যেই শিক্ষার কথা বলবো, সরকারি যে স্কুলের কথা বলবো, এটার অবস্থা আরও বেহাল। ছাত্র ইউনিয়ন বহুদিন ধরে এই দাবি করে আসছে যে বাজেটের 25% শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে, জাতীয় আয়ের 8% বরাদ্দ দিতে হবে। ইভেন আমরা এটা বলছি যে উচ্চ শিক্ষায় বরাদ্দ বাড়ানোর জন্য কর্পোরেট কোম্পানির
যে লভ্যাংশ, সেই লভ্যাংশের উপর থেকে চার্জ আরোপ করা যেতে পারে। সেই চার্জটা মানে শিক্ষা খাতে আরও বাজেটটা বাড়ানো যেতে পারে, কিভাবে সেটা করা যেতে পারে। সাকিব ভাই একটু আগে বলছিলেন যে প্রাথমিক শিক্ষকদের যে অবস্থা, এইটা দেখেন যে ওই তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড কিন্তু সেইটা, এবং তারা বেতন পায় সেরকম, এবং অনেক ক্ষেত্রে তারা আরও সুবিধা কম পায়। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কিন্তু একটা আবাসন ব্যবস্থা পায়, নানান রকমের ভাতা পায়। প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু এটাও পান না। তো এইটা তো একটা বড় ধরনের সরকারের অবহেলা। এবং একই সাথে আমি বলবো যে ওই যে শিক্ষকরা যে নবম গ্রেডে আন্দোলন বিভিন্ন সময় করে আসছেন সরকার পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের সময় বলা হয়, বা এই বর্তমান সরকারও এরকম একটা আভাস দিয়েছেন বা এরকম জানান দিয়েছেন যে এত শিক্ষককে আমরা যদি এই নবম গ্রেডে উত্তীর্ণ করি বা তাদের বেতন যদি বাড়াতে যাই, তাহলে সরকারি কোষাগার ফাঁকা হয়ে যাবে। এটা আসলে ভুল, এটা আসলে তারা এইটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ শিমুল। রাষ্ট্র আসলে আপনার কাছ থেকে আবারও শুনবো। আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা একটি সংবাদে দেখলাম, ছোট্ট করে বলবেন, সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি তিনি কিনেছেন বিনা প্রয়োজনে, একের পর এক সম্পদের পাহাড় গড়ে তোলার মধ্যে কি কোনো মনস্তত্ত্ব আছে কিনা? আমরা দেখেছি যে আমরা এখন বেরোচ্ছে বিগত শেখ হাসিনার সরকারের অনেক মন্ত্রী, এমপি বা সরকারি ঊর্ধ্বতন অনেকের এরকম দেশের বাইরে হাজার হাজার লাখ লাখ এইটা বেশ বাংলাদেশের অর্থনীতির সাইজ তারা দেখিয়েছিল প্রায় $500 বিলিয়ন মতো, কাছাকাছি, নট পুরোটা। সেটাও বহু দিক থেকে আমরা অভিযোগ করেছি, অর্থনীতিবিদরা অভিযোগ করেছেন যে এটা ইনফ্লেটেড, মানে নানান রকম পরিসংখ্যানের কারিগরি করে এই অর্থনীতির আকারটা বড় আকারে দেখানো হয়েছে। তার মধ্যে একটা তো হচ্ছে বিদ্যুৎ খাতের ব্যবহার, মানে সেটাকে দিয়ে। কিন্তু দেখা গেল যে এই শ্বেতপত্র যেটা প্রকাশিত হয়েছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, সেইখানে বলা হচ্ছে প্রায় $234 বিলিয়ন নানাভাবে লুটপাট করে পাচার করে দেওয়া হয়েছে। আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা, একটা অর্থনীতির প্রায় অর্ধেকের বেশি যদি লুট হয়ে যায় তাহলে টিকে আছে কিভাবে আমরা? যারা এই সম্পদগুলো করেছেন তারা যে এই সম্পদগুলো নিয়ে গেলেন, এইটা মানে সম্পদের উপরে দখলটাই তারা মনে করেছেন ক্ষমতার উপরে দখলদারিত্বের মানে চাবিকাঠি আর কি। মানে ফলে এটা যেভাবে পারেছেন লুটপাটের, আর এটা অনেকটা ইয়ের মতো আর কি, যে একবার লুট করার সুযোগ পেলে আপনার মনে হয় যে মানে এটার মানে করতেই থাকে এটার বাসনাটা অসীম রূপ নিয়ে নেয় আর কি, যে তখন লুট করেই সেটাকে তারা তাদের নিজেদের চিরস্থায়ী করতে চায়। এখন যেমন তারা মনে করছে যে এটা তাদের সম্পদগুলি তাদের গ্যারান্টি, বেঁচে থাকার জন্য টাকা পয়সা ছড়িয়ে টরিয়ে যেভাবে হোক নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা করবে। এখন এটা তো ধরেন ব্যক্তি বিশেষের নানান রকম বৈশিষ্ট্য হতে পারে, চুরি করবেন, তারপর ডাকাতি করবেন, তারপর মানুষ খুন করবেন, মানে এটা পার্সেন্টেজের উপরে নির্ভর করে। তো ওই রকম একটা বিষয় আর কি, যে এখানে সম্ভাবনা যত, মানে চুরির সম্ভাবনা, লুটের সম্ভাবনা যত থাকবে তত তো মানুষ ওটার মধ্যে ঢুকে পড়বে। এখানে ব্যক্তিগতভাবে যদি আমরা কাউকে নসিহত করতে চাই, না আপনারা ভালো হন, আপনারা চুরি করেন না, কিন্তু চুরির অবাধ সুযোগ রয়ে যাচ্ছে এবং কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না, তাহলে এটার কোনো সমাধান আমি দেখি না। আমাদের সেই কারণেই আমরা রাষ্ট্র ব্যবস্থার এমন পরিবর্তনটা চাইছি যেখানে প্রত্যেকের জবাবদিহিতা করতে হবে। কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাকে জবাবদিহিতা করতে হবে। এইটা ছাড়া তো আমরা কোনো মানে দুর্নীতি করবার সুযোগটাও তো সংকুচিত করা, মানে দুর্নীতির সুযোগটা সংকুচিত করা মানেই তো হচ্ছে জবাবদিহিতার জায়গাটা থাকা, যেখানে একটা এইরকম ভয়ঙ্কর ব্যয় কিভাবে হতে পারে। 5 টাকা যেখানে দরকার সেখানে 50 টাকা 100 টাকা ব্যয় হচ্ছে। যে 300 এমপির মধ্যে 300 জনই কিন্তু সম্পদের পাহাড়ের মালিক। খালি এমপি দেখছেন আপনি খালি এমপি দেখেন না, এমপির সাথে যদি আপনি সরকারের আমলাদের দেখেন, তারপরে নানানভাবে সকলে মিলে, এটা একটা আওয়ামী লীগের গতবারের একটা বৈশিষ্ট্য ছিল সবাইকে যথাসম্ভব ভাগ বাটরা দাও, ভাগ দিয়ে তাকে এটা লুটপাটের অংশীদার করে ফেলো। অংশীদার করলেই কিন্তু সেই ব্যবস্থার একটা অংশীদার হয়ে গেল। সে তখন চিন্তা করে আরে এ পড়ে গেলে তো আমার অবস্থা খারাপ হবে, ফলে আমাকে একে রক্ষা করতে হবে। শেখ হাসিনা নিজেকে এইভাবে একটা দুর্ভেদ্য জায়গায় নিতে চেয়েছিলেন যে আচ্ছা খাবে না, সবাইকে খাওয়ার ব্যবস্থা করে ফেলো। সবাইকে খাওয়ার ব্যবস্থা করে ফেললেই আর কে তাকে সরাবে, এইটা মানে একটা ভয়ঙ্কর জায়গাটা তৈরি করতে চেয়েছিল। এইটা এই জিনিসটা মানে ভেঙে পড়লে যে আবার সবটাই চুরচুর করে ভেঙে পড়ে, সেইটা আসলে শেষ পর্যন্ত তারা মানে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা নতুন বাংলাদেশ, নতুন একটি সরকার, এই সরকারের কাছে আপনার পরামর্শ কি 30 সেকেন্ড?
এই সরকারের মূল কাজ হচ্ছে ফ্যাসিলিটেট করা, মানে যেটা আমরা বহুদিন ধরে বলছি, একটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত, এবং যেটা হবে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা সেই কাজটাকে ফ্যাসিলিটেট করা, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করাটাই হচ্ছে সরকারের দায়িত্ব। এবং তার জন্য নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার হবে, আবার অনেকগুলো মৌলিক সংস্কার যেমন সংবিধান সংস্কারের মতো প্রশ্নগুলো শেষ পর্যন্ত চূড়ান্ত করতে হবে একটা নির্বাচিত সংসদে। ফলে সংস্কারের জন্য আবার নির্বাচন লাগবে, ফলে নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে ফ্যাসিলিটেট করা এই সরকারের কর্তব্য। শিমুল, আপনার পরামর্শ কি? রাষ্ট্রকে আরও জনকল্যাণমুখী যাতে করা যায়, জনগণের মুখাপেক্ষী যাতে করা যায়, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায় এই রাষ্ট্রের, সেই ব্যবস্থাটা এই সরকার করবে বলে আমি আশা করি। জি, ধন্যবাদ শিমুল কুম্ভকার, ধন্যবাদ জুনায়েদ সাকি। আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথচলায় জাতীয় ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না, এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।